কোটা, মেধা এবং জালিয়াত বিসিএস নিয়ে একটু কথা বলি। বাংলাদেশে এখন অনেকে আমাকে লিখেছেন এবং ফোন করেছেন, ইনবক্সও বলেছেন, লিখেছেন যে এই কোটা আন্দোলন নিয়ে যেন কিছু বলি। আমি এটা নিয়ে কোটা আন্দোলনের উপরে আমি কিছু বলতে চাইনি, না পক্ষে না বিপক্ষে। বারবার অনুরোধ করার কারণে বা পরামর্শ দেওয়ার কারণে এই কথাটা নিয়ে আসলাম। প্রথমত, এই কোটা আন্দোলন নিয়ে যারা কোটা আন্দোলন করতেছে তাদের ওই কোনো মৌলবি বলে না, তার কথাটা সঠিক কিন্তু তার উদ্দেশ্য বেঠিক। আমার বক্তব্যটাও সেরকম। কোটা নিয়ে যারা আন্দোলন করতেছে কোটার বিরুদ্ধে, কোটা পদ্ধতি সংরক্ষণের বিরুদ্ধে, কোর্ট রায় দিয়েছে কোর্ট, তাদের আপনি জিজ্ঞেস করেন তাদের আন্দোলন কি সরকারের বিরুদ্ধে না কোর্টের বিরুদ্ধে, তারা কনফিউজড হবে। তারা আপনাকে সহি জবাব দিতে পারবে না, কারণ তারা নিজেরাই সহি নয় আন্তরিকভাবে। যারা কোটা আন্দোলন নেতা আমরা তাদের চিনি, তারা অধিকাংশই হচ্ছে, শতকরা 2-1 ব্যতীত অধিকাংশই হচ্ছে সরাসরি জামাত শিবির, সরাসরি পাকিস্তানপন্থী, সরাসরি যারা চিঙ্কোবাম করে তারা বেশিরভাগ। 2-4 জন আওয়ামী লীগের বা ছাত্রলীগের থাকতে পারে, 2-1 বা 2-4 জন মুক্তচিন্তক থাকতে পারে। আছে আমার কিছু মুক্তচিন্তক বন্ধুকেও দেখলাম এই কোটা আন্দোলনের নেতাদের পক্ষে তারা তাদের অবস্থান। আবার কিছু বরেণ্য মুক্তিযোদ্ধাও এই কোটা আন্দোলনের এই রায়ের বিরুদ্ধে বলেছেন। তার মধ্যে সোহেল রানা একজন। নিঃসন্দেহে তিনি বীর মুক্তিযোদ্ধা, অভিনেতা, প্রযোজক, ওটা আলাদা বিষয়, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো সমালোচনা করি না, আপনারা তো ভালো করেই জানেন। এবার আসি কোটা নিয়ে। আম পাবলিককে যদি আপনি কোটা সম্পর্কে জিজ্ঞেস করেন তারা কিছুই বলতে পারবে না। তারা এই জন্য এটা আন্দোলনে সাপোর্ট দিচ্ছে যে এটা সরকার বিরোধী আন্দোলন। শুধু সরকারের বিরোধী আন্দোলন হলে আমি শেখ ফরিদ সাপোর্টে থাকতাম। সরকার বিরোধী আন্দোলন, সরকারের নীতির বিরুদ্ধে আন্দোলন হলে আমি এটা সাপোর্ট করতাম সরাসরি সবার আগে। তখন আপনারা করতেন না, আজকে যারা করতেছেন। আসলে তাদের সাধারণ মানুষের পাকিস্তানপন্থী সাধারণ মানুষের সাপোর্টের কারণ হচ্ছে প্রশ্নটা আসছে মুক্তিযুদ্ধের কোটা। মুক্তিযুদ্ধ শব্দটা না থাকলে এই আন্দোলন এত বড় হতো না। কথাটা শুনতে খুব খারাপ লাগতে পারে আপনাদের, এটাই সত্য। আমি বারবার বলেছি তাদের বায়োডাটা নেন। ওই 2-1 জন আছে ছাত্রলীগের, 2-1 জন আছে মুক্তিযোদ্ধা সন্তান ওইখানে যোগ দিছে। কেউ ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান যোগ দিছে, কেউ ভুয়া মুক্তিযোদ্ধা হয়েও যোগ দিছে, আবার কেউ জেনুইন মুক্তিযোদ্ধাও এই কোটা আন্দোলনের পক্ষে যোগ দিয়েছে বা বিবৃতি দিয়েছে। আমি ওই দিকেও যাচ্ছি না। মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা না থাকলে কিন্তু এরা আগে কোনোদিন আন্দোলন করছে পোষ্য কোটার বিরুদ্ধে? এর আগে কোনোদিন আন্দোলন করছে কোটার বিরুদ্ধে? করে নাই। কেন করে নাই? কারণ প্রসঙ্গটা মুক্তিযুদ্ধ ছিল না বা নেই। আপনি কালকে মুক্তিযুদ্ধের কোটা তুলে দেন আর সবগুলো রাখেন, কেউ প্রতিবাদ করবে না। সেই জন্য আমাকে অনেকে বলছে, লিখেছে সরাসরি ফেসবুকে গিয়ে লিখেছে আমার পোস্টের ওইখানে যে এই আন্দোলন নিয়ে কিছু বলেন, আপনার মন্তব্য কি? ভাই, রাজাকার কোটা যদি চালু হতো না তাহলে এই আন্দোলন দেখতেন না। খোদ মুক্তিযোদ্ধার সন্তানরা জালিয়াত এবং অরিজিনাল মিলে 2.5 লাখের উপরে মুক্তিযোদ্ধা ভাতা পায়। এই 2500 লোক পেতাম না আমরা। কালকে যদি রাজাকার ভাতা চালু হয়, 2500 মুক্তিযোদ্ধার সন্তানকে আমরা মাঠে নামতে একসাথে দেখবো না আর কি, আমরা পাবো না, আমরা জানি। আর অন্যরা তো প্রতিবাদ করবেই না, কারণ বাংলাদেশে এখন বেশিরভাগ অধিকাংশই পাকিস্তানপন্থী। কেউ বলেছে জনস্রোত যেখানে সেখানে যেতে হয়। সবসময় জনস্রোত সঠিক জায়গায় যায় না, সবসময় জনস্রোত সঠিক জায়গায় যায় না। এটা আজকে যারা আন্দোলন করতেছে তারাও বলে, তারাও যখন টেবিলে থাকে না 1971 মুক্তিযুদ্ধকে বলে যে ওটা ভারতের ইনফ্লুয়েন্সের কারণে আসলে মানুষ যায় নাই, তারা ওটাকে অস্বীকার করে। তারাও করে। বামপন্থীরাও বলে, যখন বলে আপনাদের ভোট এত কম কেন, বলে জনগণ বিভ্রান্ত হয়ে গেছে। তো জনগণ কোটা আন্দোলনে বিভ্রান্ত হতে পারে না, খালি আপনার বিরুদ্ধে গেলে বিভ্রান্ত হয়। আমি আবারও বলি, যদি এটা সরকার বিরোধী আন্দোলন হতো অবশ্যই আমি থাকতাম, কিন্তু প্রশ্নটা আসছে মুক্তিযুদ্ধে, তাই আমি এদের সাথে নাই। আমার বক্তব্য স্পষ্ট, আমি তাদের পক্ষে না। হ্যাঁ, এখন কোটা, আমার প্রশ্ন কোটার পক্ষে কিনা, অবশ্যই আমি মুক্তিযুদ্ধের সন্তান এবং নাতিপুতি পর্যন্ত কোটার পক্ষে আমি আছি, অবশ্যই আমি আছি। তো সংখ্যাটা কত হবে সেটা নিয়ে আলোচনা হতে পারে। আমি নাতি না, নাতির পরে যে আরেক পুতি, তাও আমি পক্ষে। একটা শর্ত থাকবে আমার পক্ষ থেকে, যে যারা ভাতা খাবে, কোটায় চাকরি নেবে মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে কিনা, সেই চেতনা ধারণ করে কিনা ইন্টারভিউ নেওয়া উচিত, এটা আমার শর্ত। আর ভুয়া মুক্তিযোদ্ধারা যেন তাদের সন্তানের সুবিধা না পায়। আজকাল
ভুয়া মুক্তিযোদ্ধা 25% বা 20%, তার জন্য তো এই আন্দোলন হচ্ছে। আজকে যদি এই যারা ভাতা পাচ্ছে তারা যদি জেনুইন মুক্তিযোদ্ধা সবাই হতো আর মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতো, এই কোটা বিরোধী আন্দোলন তো হতোই না শাহবাগে। আসলে এরা তো আমাদের আমরা যখন রাজাকার আল বদর আল শামস মুক্তিযুদ্ধ বিরোধী এবং মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে যখন আন্দোলন করি, জামাত আল বদর আল শামস নিজাম ইসলামের বিরুদ্ধে, মুসলিম লীগের বিরুদ্ধে, রাজাকারদের বিরুদ্ধে, তখন এরা আমাদের শাহবাগী বলে গালি দিত। এখন তারা শাহবাগী আন্দোলন করে, তাই এদের আমি নাম দিয়েছি শাহবগী। এরা এখন যারা আছে এরা সব শাহবগী। কেমন লাগে? এরা হচ্ছে শাহবগী, আমাদের যারা শাহবাগী বলতো। এদের অধিকাংশই দেখবেন এই যারা শাহবগী এখন যারা শাহবাগী আন্দোলন করতেছে কোটা নিয়ে, তাদের 90% মুক্তিযুদ্ধ চেতনার বিরুদ্ধে। বিশ্বাস না আপনি জান না, এরা ছিল তখন। এই যে যারা ছিল তারা মুক্তিযুদ্ধের এই যখন এদের যে গিয়ে জিজ্ঞেস করেন, বলবে যে গোলাম আজমের শাস্তি দেওয়া ভুল হয়েছে, সাইদি রায় দেওয়া ভুল হয়েছে, বলে দিলে রাজাকারের পক্ষেরা, এরা নিজামের পক্ষেরা বলে এই জামাতের ফাঁসি দেওয়ার রং হয়েছে সরকার এটা ভারতের কথাই করছে, এগুলো বলে। আপনি গিয়ে দেখেন, জিজ্ঞেস করেন, তাদের ইন্টারভিউ নেন। এই যে আমি বলে দিলাম, আমি তারা টাউটি পাটপারি করে দেখবেন এগুলোর উত্তর দিতে গিয়ে ধরা খাবে। এতে জিজ্ঞেস করা শুরু করেন, একজনের মুখ থেকে যদি বার করতে পারেন, এইখানে আজকে যারা এই যে কোর্টের আদালতের রায়ের বিরুদ্ধে যারা আন্দোলন করতেছে, এদের 90% জনের মুখ থেকে যদি আপনি বের করতে পারেন, আমি হাতে চুরি বয়ে ঘড়ি রেখে চুরি বরে ঘুরবো, 90% জন মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আপনি জান যায় বলেন যে তাদের এই মানবতা বিরোধী অপরাধে জামাতেদের ফাঁসি দেওয়া ঠিক হয়েছে কিনা, এই মুক্তিযুদ্ধ অপরাধীদের বিশ্বাস সব না করবে। চ্যালেঞ্জ করলাম আপনাদের আমি চ্যালেঞ্জ করলাম, যান 90% জন, 80 জন তো হবেই, আশা করি 90 জন, এটা আশা না, এটা আসলে আশা, 80 জন তো হবেই, 90 জন বলবে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এই শাস্তি দেওয়া ঠিক হয় নাই। যান ইন্টারভিউ নেন, ইন্টারভিউ নিয়ে দেখেন। আমি যে বললাম, চ্যালেঞ্জটা শুনলাম ওপেন, আপনাদের আমি এটা তো গোপনে বলি নাই, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা মেসেঞ্জার গ্রুপে বলি নাই, তাই না, বা ফোনে বলি না, আমি চ্যালেঞ্জ করলাম। আপনারা ইন্টারভিউ নেন, আমরা যারা সাংবাদিক আছেন, এই গালিটা দিলাম না এদের, কারণ ফেসবুকে তো গালি দেওয়া যায় না। অনেকেই বলেছে আমি যেন আমার নিজের মর্যাদা রক্ষা করে চলি। অনেক সিনিয়র বন্ধু, শুভাকাঙ্ক্ষী, বড় ভাই, মুক্তিযোদ্ধা পণ্ডিতেরাও আমাকে দিয়েছে, ফরিদ তুমি গালাগালি করো না, তোমার আমরা অনেকেই ফলো করি, গালাগালি দিলাম না তাদেরকে। এই আজকে জান আপনারা এটা শাহবাগ না, এটা শাহবগী হয়ে গেছে। এই শাহবাগে যে সকল বগিরা বসে আছে, এদের ইন্টারভিউ নেন। এরা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কিনা তা প্রমাণের জন্য যুদ্ধ অপরাধের মামলায় শাস্তি দেওয়া ঠিক হয়েছে কি না, থলের বিড়াল বাহার আ যায়গা। আব যাকে দেখিয়ে তো ইয়ে মেরা দাওয়া হ্যাঁ, চ্যালেঞ্জ হ্যাঁ, জান। সেই জন্য আমি এদের পক্ষে না। এখন কোটা কত থাকবে কি থাকবে না সেটা আলোচনা হতে পারে, কত %, তো আমি চাই কোটা থাকুক। আমি তো নাতি না প্রতি পর্যন্ত পক্ষে আছি, কারণ আমি মুক্তিযোদ্ধাদের সর্বশ্রেষ্ঠ সন্তান মনে করি। আমার কাছে যে কোনো ব্যক্তির তুলনায় একজন মুক্তিযোদ্ধা শ্রেষ্ঠ, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে, মানে যখন বাংলাদেশ প্রসঙ্গে আসবে, মুক্তিযোদ্ধারা শ্রেষ্ঠ সন্তান নিঃসন্দেহে। আমি বিশ্বাস করি তাদের সন্তানরা তাদের পিতার পদাঙ্ক অনুসরণ করবে। ভুয়া মুক্তিযোদ্ধাদের কথা বলি না, ওরা তো ভুয়াই, তারা তার পিতার পদাঙ্ক অনুসরণ করবে, তার নাতিরাও তাই করবে, তার পুত্ররাও, এটা আমার বিশ্বাস। যদি না করে সেটা তারা বিশ্বাস ভঙ্গ করলো, আমার শ্রদ্ধাবোধ তাদের থাকবে। কোটা আমি নাতি না, পুঁতি পর্যন্ত আছি, কিন্তু জেনুইন মুক্তিযোদ্ধা হতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে কিনা। আপনি মুক্তিযুদ্ধ ভাতা খাবেন, মুক্তিযুদ্ধের কোটা চাকরি নেবেন, আর 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 বলবেন যে সাইদিরে ফাঁসি দেওয়া ঠিক হয় নাই, গোলাম আজমের ফাঁসি দেওয়া ঠিক হয় নাই। এরকম মুক্তিযুদ্ধ আমাদের সন্তান নাতিপুতি দরকার নেই, যেগুলো আমরা এখন শাহবগীতে আছে। আমি আবারও স্পষ্ট বলি, আপনারা চ্যালেঞ্জ করলাম সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে, বা যারা আমার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চান, আপনারা নিজেরা মোবাইল নিয়ে গিয়ে সাংবাদিক হতে হবে না, সাংবাদিক ভাইদের অনুরোধ করব। আর যারা আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন আম পাবলিক, তারা মোবাইল নিয়ে যান, লাইভে যায় জিজ্ঞেস করেন যে যুদ্ধাপরাধীর মামলায় এই যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী ধর্ষক খুনিদের শাস্তি দেওয়া ঠিক হয়েছে কি না। 80 জন সরাসরি না করবে, চ্যালেঞ্জ করলাম, যান। যদি আমার কথা সত্য না হয়, আমি দুই হাতে চুরি পরে ঘুরবো আজীবন। আমার যেহেতু অনেক টাকা নাই, টাকা দিতে পারবো না। মানে চুরি বলতে বুঝাইছি যে চুরি পরা তো খারাপ না, মানে একজন পুরুষের জন্য চুরি পরা কাপুরুষতার লক্ষণ, ব্যর্থতা, তাই না, অসফল শাস্তি মনে করে কেউ, সেই অর্থে বলতেছি। আমি নিজের হাতে চুরি পরে আমি দেখাবো আপনাদের, এই দেখেন চুরি পরছি, আমার বক্তব্য ভুল হয়েছে। এই শাহবগীরা
এই আজকে যারা কোটা নিয়ে কোটার বিরুদ্ধে আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করতেছে, তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আমি হাতে চুরি পরে ঘুরবো, চুরি পরে ঘুরবো। আমি শেখ ফরিদ চ্যালেঞ্জ করলাম, যান আজকেই যান, মোবাইল নিয়ে যান। আমি যেতে পারতেছি না, কারণ আমি গেলে আমাকে পেটাবে, আমি জানি মেরে ফেলবে আমাকে, মানে আমাকে ধর্মবিরোধী নাস্তিক বলে আমাকে মারবে, মুক্তিযুদ্ধ প্রশ্ন আসবে না, আর অন্য প্রসঙ্গে নিয়ে আমাকে পিটাবেন। তাহলে আমি যেতাম, যাই জিজ্ঞেস করতাম, ভাই তোমরা এই মুক্তিযুদ্ধের যে বিচার করেছে সরকার, এই মুক্তিযুদ্ধের 71 সালের যে খুনিদের, বর্বরদের, ধর্ষকদের বিচার করেছে, রাজাকার আল বদর আল সামদের, আর তোমরা পক্ষে না বিপক্ষে? আমি নিজে যেতাম, আমার পক্ষে থেকে সাহসী পাবেন না আপনি প্রশ্ন করতে, কারণ আপনারা জানেন সব রাজাকার কাওলাদ, 90% রাজাকার কাওলাদ, মানে রুহানি আওলাদ, রাজাকার রুহানি আওলাদ। গিয়ে দেখেন আপনি, কোটা কবে ছিল না, কোটা কোন দেশে নাই? আমাদের কিছু সিংহবাম আছে কোটার বিরুদ্ধে কথা বলে। আরে ভাই, ইয়েতে রাশিয়াতে কোটা নাই, কিউবাতে কোটা নাই, চীনে কোটা নাই, কমিউনিস্ট পার্টি ছাড়া আমি আপনি তো নির্বাচনই করতে পারবেন না। আপনার তো চীনে কমিউনিস্ট পার্টি না করলে, কমিউনিস্ট পার্টি তো কোনো পার্টি নেই, আপনি তো কিসের কোটা আবার? আর ফুল কোটা। চীনে তো 100% কোটা, কমিউনিস্ট হতে হবে, নাহলে আপনার চাকরি নাই, ব্যবসা নাই, সরকারি প্রশ্নই আসে না, আপনি চাকরি করতে পারবেন চীনে যদি কমিউনিস্ট পার্টি না করেন। আর সিংহবামেরা দেখি বাংলাদেশে, আমার শ্রদ্ধেয় কয়েকজন আছে, তারা দেখি যে কোটা দাঁড়িয়ে বলছে কোটার দরকার নেই, কোটার দরকার নেই। আরে কোটার দরকার নেই, আমিও তো জানি কোটার দরকার নেই। আমি কোটা কেন? সীমান্তর বিরোধিতা, আসেন সীমান্তের বিরুদ্ধে মিছিল করেন, আসেন পাসপোর্টের বিরুদ্ধে মিছিল করেন। আমার পাসপোর্ট দরকার নেই, আমি বিশ্ব নাগরিক, আমার পাসপোর্ট হবে একটা, বিশ্ব নাগরিক, সারা পৃথিবীতে যাবো, একটা নো ভিসা। আসেন আন্দোলনে নামি, আসেন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করি। দারিদ্রের পৃথিবীর সবচেয়ে বড় বৈষম্য হচ্ছে ধনী দরিদ্র, 99% গরিব, মানে সম্পদ 1% কাছে। আসেন আন্দোলন করি। ও তখন তো আসবেন না, কারণ ভিতরে তো আপনিও সেই শোষক, আপনিও সেই শিল্পপতি হতে চান, শোষক শিল্পপতি হইতে চান। আমরা জানি আপনি যারা যে বিসিএসে পরীক্ষা দিতে, এখন তো কী ধরা পড়তেছে, 1995 সালের আমরা একটা নিউজ পাইতেছি এখন, যে বিসিএস ছিল ভুয়া। এক ব্যক্তি তার যে বিসিএস ক্যাডার হবে তাকে শর্ত দিয়েছে, তাকে তার মেয়েকে বিয়ে করতে হবে যদি বিসিএস পাস করাই দেবে। 95 সালে ঘটনা, ইত্তেফাকে দেখলাম, আরও অন্যান্য পত্রিকা আসছে। সেখানে তাকে মেয়ের জামাই বানানোর যৌতুক হিসেবে প্রশ্নপত্র ফাঁসা। আমরা জানি আর কত মেধাবী। আমি তো ভেবেছিলাম ভাই এই 2, 4, 5, 10 বছরে এগুলো ঘটছে। 95 সালের ঘটনা। 95 সালে শুধু তাই না, যৌতুক হিসেবে যে লোকটা মেয়ে বিয়ে দিছে, মানে তার ননদের জন্য, মানে যার কাছে বিয়ে দিছে সে জামাইয়ের বোনের জন্য প্রশ্ন ফাঁস করে তাদেরকে, মানে অর্থাৎ মেয়ের জামাই এবং মেয়ের ননদকে বিসিএস ক্যাডার বানিয়ে দিছে প্রশ্ন ফাঁস করে। এরাই তো মেধাবী, এগুলোই তো মেধাবী নাকি? এই তো মেধা। আর মেধা শব্দটাই তো বৈষম্যমূলক। যারা বলতেছেন মেধা বৈষম্য চাই না, মেধা বৈষম্য শব্দ বুঝো নাকি সোনার চান পিতলা ঘুঘুরা? বৈষম্য শব্দ তো জীবনে বাম ছাত্র সংগঠন ছাড়া কেউ উচ্চারণই করে নাই। আওয়ামী লীগ, বিএনপি, শিবির কোনোদিনই বৈষম্য শব্দ উচ্চারণ করে নাই। জামাতিরা বলতো মুসলমান আর অমুসলমান ভাগ, আর ছাত্রলীগ দল কোনোদিন বৈষম্য শব্দ উচ্চারণ করে নাই। 10 বছর আগে ওরা শব্দ উচ্চারণ করে নাই, 5 বছর আগে বৈষম্য শব্দ উচ্চারণ করে নাই তারা। আজকে বড় বৈষম্য বিরোধী হয়ে গেছেন, ঘটনাটা কি? হ্যাঁ, চরমনাইয়ের বীরের লোকেরা বৈষম্য, আর যারা বেহেশতে যাবে তারা কেবল মনে করে যে চরমনাইয়ের লোকই কেবল বেহেশতে যাবে। যারা মনে করে পাংখা মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যায়, তারা আমাদের শিখাতে আসছে বৈষম্য। যারা নিজেরাই সাম্প্রদায়িক, চরম সাম্প্রদায়িক তো বটেই, তারপরে আবার পীরপন্থী, তারা ছাড়া কেউ বেহেশতে যাবে না। চালায় বেহেশতে যাবে 5 কলি টুপি পরে, হাত পাখা ভোট দিলে বেহেশতে। এরকম লোকদের কাছে আমাদের বৈষম্য শিখতে হবে। বৈষম্য বিরোধী রাজনীতি করছি আমরা, যারা বাম সংগঠন করি তারা করি আমরা বৈষম্য শব্দ উচ্চারণ করছি। আমি তো জীবনে যতদিন আমি ডানপন্থী ছিলাম ততদিন তো আমি জানতামই না বৈষম্য শব্দটা কি, বুঝতাম তো নাই। আমি না খালি কে জানতেন, চাপা মারেন। বাম সংগঠন ছাড়াই বৈষম্য শব্দটা কে ব্যবহার করছে? কেউ করে নাই। এগুলো তো সব টাউট, প্রতারক, বাটপার, মিথ্যুক, ধোঁকাবাজ। এই যারা এখানে আন্দোলন করছে, ওই যে বললাম হুজুরের মতো যে ফতোয়া ঠিক আছে কিন্তু ইরাদা ভুল, ইরাদা হচ্ছে গলতি, ইরাদা হচ্ছে অন্যটা। এদের আন্দোলন ঠিক আছে, মানলাম আমরা যে কোটার দরকার নাই, তো সব কোটাতে। শুধু তাই না, এখানে আমি ছবি তুলে রাখি, আমার কাছে কিছু ছবি পাঠানো হয়েছে, বিস্ময়কর ব্যাপার। তার মধ্যে আমি পেয়েছি কয়েকজন যাদের মা বাবা চাকরি করে, কোটায় চাকরি পেয়েছে। আচ্ছা, কে কোটায় চাকরি নেয় নাই? মফস্বলে যতগুলো স্কুল কলেজ আছে শতকরা 95 জন চাকরি হয়েছে রাজনৈতিক কোটা। আর নইলে কেতু কোটায়, আমার এলাকায় বলে কেতু। এটা শুধু জামালপুর জেলার কথা বললাম না, সারা দেশে একই অবস্থা। কারণ এক ভাতে চাপ দিলে সব ভাতের খোঁজ পাওয়া যায়। এই শিক্ষা ব্যবস্থা আপনি সরকারকে বলতেছেন ধ্বংস করে দিয়েছে না? শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস তো আমি 90 সাল থেকেই দেখতেছি, 92 সাল থেকেই।
কারণ যখন পলিটিক্যাল কোটায় নিয়োগ দেওয়া হয়েছে তখন থেকেই এটা আমার কাছে আওয়ামী লীগ বিএনপি সকল রাজনৈতিক নেতারা স্বীকার করেছেন। জেলা লেভেলের বাংলাদেশের এমনকি কেন্দ্রীয় নেতা স্বীকার করেছেন আমার কাছে, আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের লোকে স্বীকার করেছেন। জামাতের কেন্দ্রীয় কোনো নেতার সাথে আমার কোনো কথা হয় নাই, ওটা আমি আপনারা জানেন যে আমি উদ্দেশ্যমূলক কোনো কথা বলি না, আমি তা বলতে রাজি না, মানে আমি তা বলবো কেন, জামাতের কোনো নেতার সাথে আমার কথা হয়নি। কিন্তু আওয়ামী লীগ বিএনপির জেলার নেতা কেন্দ্রীয় নেতার সাথে কথা হয়েছে, দুই দলেরই, দুই বৃহত্তর, কারণ এই দুইটা দলই আসলে আছে রাজনৈতিকভাবে বাংলাদেশে, আর কোনো দল ওগুলো পরগাছা, এটা সত্য। এমনকি আমার কমিউনিস্ট পার্টি ক্ষুদ্র একটা দল, এদের রাজনৈতিক প্রেশার এখন এত কমে গেছে যে এরা এখন সবচেয়ে ছোটো দলে পরিণত হয়েছে, এখন প্রেশার বাহিনীও নাই, হিসেবেও কাজ করতে পারে না। এই আওয়ামী লীগ বিএনপির কেন্দ্রীয় নেতা জেলা নেতারা আমার কাছে বলেছে যে দেশের শিক্ষা ব্যবস্থা রাজনৈতিক কারণে ধ্বংস হয়ে গেছে, এটা অফ দ্য রেকর্ড আমাকে বলেছে। যেহেতু আমি নাম বলতে রাজি না, কারণ যদি নাম বলি তাহলে তো ভবিষ্যতে আমাকে কেউ বলবে না। তারা স্বীকার করেছে, তারা এমন না যে তারা কাউকে দোষ দেয় না, আওয়ামী লীগ বিএনপিকে দোষ নেয়, বলছে যে ভাই, ছোটো ভাই শোনো, এটা আমাদের কারণেই ধ্বংস হয়েছে, আমরা যারা রাজনীতি করি। তবে হ্যাঁ, কেউ বলেছে প্রথমে বিএনপি শুরু করেছে, কেউ বলেছে আওয়ামী লীগ শুরু করেছে, মানে স্বীকার করেছে দুই দলই যে যত স্কুল কলেজে নিয়োগ দেওয়া হয়েছে বা যে সমস্ত চাকরি, আপনি বলেন তো বুকে হাত দিয়ে আপনারা, শতকরা 95 জন তো মেধাবৃত্তিতে হয় নাই, পলিটিক্যাল কোটা নাহলে কেতু কোটায়, তাই না? একই কথা তো, মেধা কই থেকে আসলো, কই থেকে আসলো মেধা? ইন্টারভিউ কিন্তু অনেক জায়গায় দিছি, শখ করে ইন্টারভিউ দিতে যাইতাম, গিয়ে দেখি পরীক্ষা ফার্স্ট হলোর নাম লেখা আছে 14 নাম্বারে, রেকর্ড আমার বেলায় আছে, আমার বন্ধুদের বেলায় আছে, আমরা টেস্ট করতাম আগেই, ওগুলো দিতই না, ওয়েটিং লিস্টে রাখতাম আমাদের নাম। আমরা চ্যালেঞ্জ দিয়ে পরীক্ষা ফার্স্ট, যে কোনো, আমি একটা নিয়োগ পরীক্ষার কথা বলি, আমার ব্যক্তিগত, আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, আমি জানি আমি হয় ফার্স্ট, আমি চাকরি করতে যাই নাই, কেন গেছি বুঝে নিয়েন, পরীক্ষা কেন দিতে গেছিলাম, আমি জানি আমি হয় সেকেন্ড হয়েছি না থার্ড হয়েছি, কারণ আমি ইচ্ছা করে 2-3টা ভুল করে আসছি যাতে ফার্স্ট হলে সমাকাল, যে ছেলে বুঝে নেন আর কি, ওটা অন্য কিছু বলা যাচ্ছে না। সেখানে আমাকে গিয়ে দেখে আমাকে 14 নাম্বার রাখছে, ওয়াইটিংয়ে দাও 14 ওয়াইটিংয়ে 14 ওয়াইটিংয়ের মধ্যে 14 আমারটা গেছে, অথচ আমার ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার কথা, আমাদের যার চাকরি হওয়ার কথা তার হয়েছে, সে থার্ড হয়েছিল, অথচ সে লাস্ট হওয়ার কথা, সে কেন থার্ড হয়েছে আমি জানি, কিন্তু বলবো না, বুঝে নেন সে কীভাবে থার্ড হয়েছে। তো এইভাবেই তো নিয়োগ দিয়ে হয়েছে নাকি, কেউ তো সরাসরি নিয়োগ দিয়েছে, আমরা প্রক্সি, আপনারা কত লোকে প্রক্সি পরীক্ষা দেন নাই কারো পক্ষে গিয়ে, যাতে আর কেউ পরীক্ষা না দিতে আসে, আপনারা গিয়ে পরে ফেল করবেন, একজন পাস করবে, এগুলো হয়েছে না, বা 2 জন পাস করবে বা 5 জন পাস করবে, এগুলো হয় নাই। কমিটি নিজে দুর্নীতির সাথে জড়িত নাই, স্কুল কলেজ মাদ্রাসার কমিটি দুর্নীতির সাথে জড়িত নাই, আমি 100 জন দেখা দিতে পারবো, যারা গরুর গাড়ি চালানোর কথা, যাদের একটা ফুটপাথ, একটা টি স্টল দেওয়ার কথা, মানে আমি বলি নাই পেশা খারাপ, গরু গাড়ি চালালেই সে পেশা খারাপ না, টি স্টল দিলে পেশা খারাপ সেটা বলি নাই, এরা শিক্ষক হয়ে গেছে, তারা পড়ালেখা করছে সারা জীবন নকল করে, তারা শিক্ষক এগুলো আমার চোখে দেখা, চোখে, তাই মেধার গপ্প আমার সামনে করেন না ভাই। আর একটা বাস ছিল বিসিএস, এটাকে জানতাম, আরে বাবা, আগে তোমার মনে করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানে পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত, মানে আমাদের এরকম একটা থিঙ্কিং, এরকম একটা শ্রদ্ধাবোধ ছিল। এখন থেকে ও মা, বিসিএসও ভুয়া, টাকা আর প্রশ্নপত্র ফাঁস, অথবা পলিটিক্যাল সাপোর্ট, টাকা এবং প্রশ্ন ফাঁস, এভাবে বিসিএস ক্যাডার, এগুলো এখন পত্রিকায় নিয়মিত আসতেছে। এক ছাগলে তো বহু দুর্নীতি বা সরকারি কর্মকর্তা মুখোশ খুলে দিচ্ছে, পাশাপাশি এই ড্রাইভার ডুপ্লিকেট সৈয়দ, ডুপ্লিকেট মীর কাম ডুপ্লিকেট সৈয়দ, এই কি জাবেদ আলী নাকি আবেদ আলী, সব ফাঁস করে দিতেছে এখন। 1995 সালের বিসিএস ক্যাডারের মেধাবীরা এখন ধরা খাচ্ছে, সব প্রশ্নপত্র ফাঁস, প্রশ্ন কিনে নেওয়া, কেউ মেয়ে বিয়ে করা, কেউ মেয়ে বিয়ে দেওয়া, বা যৌতুক হিসেবে প্রশ্নপত্র ফাঁস। কোন দেশে বাস করি রে বাপ রে বাপ, কোন দেশে বাস করতেছি, কোন দেশে, ভাবতেই অবাক লাগে। যেদিকে ছিলাম এবং যা বলছিলাম, কোটা আর মেধা একটা পুঁজিবাদী শব্দটার মধ্যেই বৈষম্য। আপনার বাসায় যে কাজের মেয়েটা আছে, যে কাজের ছেলেটা আছে, আপনার দোকানের যে কর্মচারীটা আছে, সে যে মেধাবী না আপনি কেমনে জানলেন? তাকে সে সুযোগ দিচ্ছেন আপনি তো মনে করছেন আপনার ছেলেই মেধাবী, আপনার মেয়েই মেধাবী, আপনি নিজে মেধাবী, আপনার পোলা মেধাবী, আপনার ভাই মেধাবী, আপনার বোন মেধাবী। আপনার বাড়ির কাজের লোকটা যে মেধাবী না কেমনে বুঝলেন? তাকে সে সুযোগ দিয়েছিলেন, রাষ্ট্র সেই সুযোগ দিয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় বৈষম্য হচ্ছে ধনী গরিব, সবচেয়ে বড় বৈষম্য ধনী গরিব। এই বৈষম্য সৃষ্টি করে রাষ্ট্র। এবং যারা এই যে আমলা হয়, এই যে বিসিএস দিয়ে যাবেন না,
আমার মুখে প্রায় গালিটা আসলে আমলারা তৈরি করে। এই আমলারা কারা? যারা ঘুষ খাবে, যারা দুর্নীতি করে। দেখতেই তো পারতেছেন মতিউররা কী করে। এক মতিউর করে যে ড্রাইভার, এক ড্রাইভারের যে ইনকাম, তাহলে বুঝছেন তো তারা কী করে। আরেক ঘুষ করতে 3 দিনে 34 কোটি টাকা ইনকাম করছে, তাও রিটায়ার্ড হওয়ার পরে পেন্ডিং ফাইল সাইন করে 34 কোটি টাকা 3 দিনে। এরাই তো মেধাবী না? এরাই তো। নজরুল জীবনে বিসিএস তো দূরের কথা, নজরুল তো এসএসসি পাস করতে পারতো না, ম্যাট্রিক পরীক্ষা ফেল করতো। রবীন্দ্রনাথ তো কোনোদিনই বিসিএসে পাস করতো না, পরীক্ষা দিলে আজকে পাস করবে না, তাহলে তারা মেধাবী না? না, সক্রেটিস তো মেধাবী না, কারণ সে তো কোনোদিন স্কুলেও জানে, কলেজেও জানে, বইও লেখা নেই। সে তো তাহলে মূর্খ, তাই না? এ তো মূর্খ। মেধা শব্দটা হচ্ছে আরেকটা বাটপারি। আপনি সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোতে যান, মেধা শব্দ তারা কোনো কেয়ার করে না। ওই যে আমাদের কয়েকজন কমরেড কিউবা গেছে, তাদের জিজ্ঞেস করেন। আমি কিউবা যাই নাই, ওই যারা গেছে তাদের জিজ্ঞেস করেন ওখানে মেধা শব্দ উচ্চারণ করলে কী বলে, কীরকম হাসে তারা জিজ্ঞেস করেন। বা চীনে মেধা খাটে কিনা জিজ্ঞেস করেন। বা সোভিয়েত ইউনিয়ন সাবেক, এখন রাশিয়া, সেখানে মেধার কথা বললে কেউ খাটে। আর অন্যান্য সমাজতান্ত্রিক রাষ্ট্রে যান, ভেনেজুয়েলায় যান, সেগুলো মেধা শব্দগুলো নিয়ে এরকম তারা এত আলোচনা করে কিনা। কারণ নাই দেশে বুটকালাই সন্দেশ। কারণ আমাদের দেশে তো সুযোগই দেওয়া হয় না মেধা বিকাশের সুযোগ দেওয়া আছে। তাই এখানে মেধাবী আপনি খুঁজে পাবেন, 2-4টা পাবেন তথাকথিত পরীক্ষা মুখস্থ করে পাস। বিশেষ ক্যাডাররা কী করে লাইব্রেরিতে গিয়ে দেখেছি। আমি এই 2 বছর ঢাকাতে থেকে আমি লাইব্রেরি ওয়ার্ক করছি প্রচুর। আমি দেখেছি সমস্ত লাইব্রেরি, ইসলামী ফাউন্ডেশন হোক, আরে কি গুলিস্তানের ওখানে যে গোলাপ সাহেব গ্রন্থাগার হোক, এই যত বড় বড় গ্রন্থাগার, পাবলিক লাইব্রেরি হোক, যত কিছু হোক, এগুলোতে গিয়ে দেখেছি সব বিসিএসের বই পড়ে, নোট পড়ে, আর কিছুই না। একটা বইও পড়ে না। বইয়ের ধুলা আমি যতগুলো, আমি না হলেও অন্তত আমার মনে হয় যে 10 কেজি ধুলা এই 2 বছর আমি পরিষ্কার করছি লাইব্রেরিতে। লাইব্রেরিয়ানরাও বই পরিষ্কার করে না, খোদ লাইব্রেরিয়ানরা খুঁজে দেখে না, দেখবেও না কোনোদিন। আমার বই দৌড়ে দেখেছি সেখান থেকে যে এটা যে 5 বছরে কেউ টাচ করে নাই দেখেই বোঝা যায়। এগুলো আমরা দেখছি। তো বিসিএস ক্যাডার তো এইভাবে হয়, কয়টা বই মুখস্থ করলে যে বিসিএস হওয়া যায়, তো খারাপ কি? কারণ এই দেশে তো বিসিএসই সব। এই দেশের মানুষ এখন মনে করতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আর বিসিএস পাইলেই মেধাবী। তো এরকমই তো মেধাবী আমাদের দেশে, এরকম চিন্তা চেতনা যারা করে। আর এই যারা সারা দেশে কোটার বিরোধী পক্ষে যারা আন্দোলন করে, যারা কারা? আওয়ামী লীগ বিরোধী তো বটেই। আচ্ছা, আওয়ামী লীগ বিরোধী হতেই পারে, কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী। আবারও বলি, শেষ করে দিয়ে বক্তব্য লম্বা করে লাভ নাই, কারণ মেধাবীদের এত সময় নাই। যারা মেধাবী তাদের এত সময় নেই। এমনকি এখন তো ধরা পড়তেছে কোটা বিরোধীরা, মরিয়ম, ওই কি মান্নান মরিয়ম, কত পাঠ পারি না করে, এরা দারুণ মেধাবী আসলে। কী অভিনয়টা করেছে মান্নান মরিয়ম, এই কোটা বিরোধী নেত্রী মান্নান মরিয়ম কী করেছে, কী করে নাই, কী সুন্দর অভিনয় করলো, কেঁদে কেটে। আহা হারে, আমরাও কত আফসোস করেছি। আমি তো তার পক্ষে প্রথমে পোস্ট দিয়েছিলাম, আহা তার মা নিয়ে গেছে তার মতের বিরুদ্ধে, কিন্তু তার মাকে তো আমি তো চাবো না তার মাকে কেউ গুম করুক। গিয়ে দেখি সম্পূর্ণ অভিনয়, সে নিজে এগুলো করছে। এরাই তো মেধাবী। আর কোন মেধাবী? এই কোটা নোরা, টুপিওয়ালা নোরা। এখন দেখুন চাক্কুমার খান টুপি পরে। এখন তার যে বড় পীর, পিরানে পীর দস্তগীর, এই আমিরুল মুশরিকিন প্যানিক বটে বলছে সে কি মোসাদ নূর তার নাম। আমি যেটা আগে বলেছি, অনেক আগেই তাকে বলেছিলাম আমি, যে ভিপি নুরা আল মুসাদি, এখন প্যানিক বট্ট এটা বলে। এমনকি বলা শুরু করছে তার ভক্তরাও, এই স্বাধীনতা বিরোধীরাও, এই হেফাজতে পাকিস্তানরাও এখন বলা শুরু করছে নুরু বাটপার, ভারতের দালাল। এরাই তো মেধাবী, এগুলোই তো মেধাবী। মেধা আবার কি? আপনি সুযোগ দিয়ে দেখেন। আপনি যে রেস থেকে যে দৌড়টা দিবেন, যে দাগ থেকে দৌড় দিবেন, আপনি তো আগেই 50 আগে আছেন, তারপর আপনি দৌড় দিচ্ছেন। আমার থেকে আপনি 50 আগে দৌড় দিয়ে পরে বলতেছেন আমি ফরিদ পিছনে পড়েছি। মাহাতির মোহাম্মদ এটা বলেছিলেন যে কারো পায়ে তীর মেরে গুলি করে আহত করে আর যারা দৌড়ে যাবে ওটাকে প্রতিযোগিতা বলে না। তো বাংলাদেশেও তাই, কতজন লোক সুযোগ পায়। সুযোগ দিয়ে দেখেন, তারপর দেখেন কে মেধাবী নয়। বললামই তো রাজনৈতিক কোটা। নারী কোটা না থাকলে, আমি এর আগেও বলেছি যে কোটা যদি না থাকতো সমস্ত সরকারি চাকরি পেত নোয়াখালী আর কুমিল্লার লোক, চাপা বন্ধ হয়ে যেত। বুঝতে পারছেন? নারী কোটায় চাকরি না থাকলে কত মানুষ ভাতের অভাবে মরতো, কত লোক ভাতের অভাবে মরতো, হিসাব আছে? নারী কোটা না থাকলে। আর কোটা বিরোধিতা করেন। যাই হোক, কোটা কতটুকু হবে না হবে সেটা নিয়ে আলোচনা হতে পারে। আর জেনুইন মুক্তিযোদ্ধারা পেল কিনা সেটা, সবচেয়ে বড় কথা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হলো কিনা। তাদের চেতনাও যদি ওই কোটা বিরোধীদের মতোই হয়, ওই কোটায় চাকরি দেওয়া না দেওয়া সমান।
ওই কোটায় চাকরি দেওয়া না দেওয়া সমান যদি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন না হয়, আমরা 15 বছরে দেখেছি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয় নাই, তাই তো আজকে শাহবাগে শাহবাগীরা বসে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলার সাহস ও সুযোগ পায়।